কি অবস্থা আপনাদের? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তো মনে হয় আমাদের রিভিউ ক্লাস, না? ইয়েস স্যার। আপনারা পড়ছিলেন বাসায় কিছু? জি স্যার। আচ্ছা, আমি আপনাদেরকে একটা চ্যাপ্টার ওয়াইজ কি কি টপিক আছে ওটা একটা লিস্ট দিয়েছিলাম, আপনি খেয়াল খেয়াল করছেন? গ্রুপে এই যে এরকম একটা পিডিএফ দিয়েছিলাম। স্যার ওই যে চেকলিস্টটা। হ্যাঁ, চেকলিস্টটা। আমরা আজকে চেকলিস্ট ধরে ধরে আগাবো, ঠিক আছে? এখন আজকে কি এখানে কেউ আছে যে আজকে প্রথম বা উদ্বোধনী ক্লাস হচ্ছে আমাদের সাথে? এরকম কেউ কি আছে? স্যার নাই মনে হয় এরকম কেউ। ওরকম কেউ নাই আজকে, মাশাআল্লাহ। আশিক তো বলছিল যে অনলাইন ক্লাস নিলে অনেকে স্যার জয়েন দিবে। আশিক, জি স্যার। আমাদের এখানে আজকে প্রথম একদম আমাদের সাথে দেখে আসছে, এরকম কেউ আছে? না স্যার। এরকম কেউ নাই? আচ্ছা, তাহলে তো আমাদের জন্য সুবিধা, আমরা খুব দ্রুত শুরু করতে পারবো। আচ্ছা, আমরা প্রথমে শুরুতে পড়ছিলাম ইন্ট্রোডাকশন অফ ইকোনমিক্স অর মিনিংস অফ ইকোনমিক্স। এটা বুঝতে কি কারো অসুবিধা আছে? এই টপিকটা না স্যার। না, তো আমরা চ্যাপ্টারে যাই। আমরা ইকোনমিক্স মানে কি বলেছিলাম বলেন তো কি একজন? ইকোনমিক্স মানে কি, ইকোনমিক্স এর ডেফিনেশনটা কি? ডেফিনেশনটা কি বলছিলাম? ইকোনমিক্স এর ডেফিনেশন আমরা দিতে গিয়ে আমরা কি বলেছিলাম, কারো মনে আছে? আমরা বলেছিলাম যে আমাদের যে রিসোর্স আছে সেটা হচ্ছে লিমিটেড, আর আমাদের যে চাহিদা আছে সেটা হচ্ছে যে আনলিমিটেড। এখন এই লিমিটেড রিসোর্স দিয়ে বা অল্প রিসোর্স দিয়ে আমরা যে অসীম চাহিদা, এর মধ্যে একটা ব্যালেন্স করি, এই ব্যালেন্স করার স্টাডিটা হচ্ছে যে ইকোনমিক্স। বা আমরা এইভাবে বলতে পারি একজন ইন্ডিভিজুয়াল, একটা সোসাইটি অথবা একটা সরকার তার যে সীমিত সম্পদ আছে ওই সীমিত সম্পদ দিয়ে অসীম যে অভাবটা পূরণ করার চেষ্টা করে, এটার স্টাডি হচ্ছে যে ইকোনমিক্স। ঠিক আছে? ইকোনমিক শব্দের অর্থ কি? ইকোনমিক শব্দের অর্থ হচ্ছে মানি ম্যানেজমেন্ট। কোত্থেকে আসছে? গ্রিক শব্দ থেকে আসছে। গ্রিক শব্দের অরিজিনাল শব্দটা কি? অরিজিনাল শব্দটা হচ্ছে ঐকোনমিয়া। ঠিক আছে? আর ঐকোনমিয়ার মানে অরিজিনাল অর্থ হচ্ছে যে ম্যানেজমেন্ট অফ হাউস হোল্ড অথবা হাউস হোল্ড ম্যানেজমেন্ট। ঠিক আছে? এরপরে আমরা মাইক্রো ইকোনমিক্সের দুটা ব্রাঞ্চ পড়ছিলাম। ব্রাঞ্চের মধ্যে কি ছিল? ম্যাক্রো ইকোনমিক্স ছিল, মাইক্রো ইকোনমিক্স ছিল। এখন
ম্যাক্রো ইকোনমিক্স আর মাইক্রো ইকোনমিক্স এর মধ্যে পার্থক্য কি বা এই দুটো কি আমরা শব্দ দেখলে চিনতে পারবো। মাইক্রো মানে হচ্ছে ক্ষুদ্র আর ম্যাক্রো মানে হচ্ছে সামষ্টিক। সো অর্থনীতির যে ব্রাঞ্চ অর্থনৈতিক বিষয়গুলোর ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে অ্যানালাইসিস করে বা চিন্তা করে আলোচনা করে সেটা হচ্ছে মাইক্রো। আর অর্থনীতির যে ব্রাঞ্চ যে পুরো একটা ইকোনমিকে নিয়ে চিন্তা করে বা ইকোনমিক বিষয়গুলো নিয়ে অ্যানালাইসিস করে কনসেপ্ট দেয় সেটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। এই টপিকে বুঝতে অসুবিধা আছে কারো? না স্যার। ওকে, এরপরে আমরা পড়ছিলাম যে আমাদের প্রমিনেন্ট যে ইকোনমিস্ট আছে তার মধ্যে একজনের আমরা তিনটা কনসেপ্ট পড়ছিলাম। সেটা হচ্ছে অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ তার যে বিখ্যাত বই আছে দ্য ওয়েলথ অফ নেশন, ওই ওয়েলথ অফ নেশনে কয়েকটা কনসেপ্টের কথা বলছে যেগুলো যদি বাস্তবায়ন করা যায় তাহলে ইকোনমির জন্য অনেক ভালো রেজাল্ট আনতে পারে। তার মধ্যে একটা ছিল ডিভিশন অফ লেবার আর একটা ছিল ইনভিজিবল হ্যান্ড। ডিভিশন অফ লেবার আমরা কি বলেছি? আমরা বলেছি যে একটা ইকোনমিতে বিভিন্ন ধরনের মানুষজন থাকে, বিভিন্ন ধরনের মানুষজন বিভিন্ন বিষয়ে এক্সপার্টিস। কেউ একটা বিষয় এক্সপার্ট, আরেকজন অন্য একটা বিষয়ে এক্সপার্ট। এখন অ্যাডাম স্মিথের মতে এই যে নির্দিষ্ট এক্সপার্টিসের মানুষ আছে তাদেরকে আলাদা আলাদা করে ভাগ করতে হবে, আলাদা আলাদা করে ভাগ করে তাদের এক্সপার্ট এরিয়াতে তাদেরকে নিযুক্ত করতে হবে। তাহলে কি হবে? তাহলে তারা তাদের সেরাটা দিতে পারবে, যোগ্যতার সেরাটা দিতে পারবে, আর এর ফলে ইকোনমি লাভ হবে বা ইকোনমিতে একটা ভালো রেজাল্ট আসবে। ঠিক আছে? এরপর আমরা যে কনসেপ্টটা পড়ছিলাম সেটা হচ্ছে ইনভিজিবল হ্যান্ড। ইনভিজিবল হ্যান্ড কনসেপ্ট দ্বারা অ্যাডাম স্মিথ এই কথাটা বুঝাইছেন যে অর্থনীতিতে দুইজন মানুষ থাকে মেইনলি, একজন হচ্ছে প্রডিউসার আর একজন হচ্ছে কনজিউমার। এখন প্রডিউসার কনজিউমার তার নিজের লাভের জন্য চিন্তা করবে, এবং যখন তারা নিজের লাভের জন্য চিন্তা করবে তারা একে অন্যকে কি করবে? একে অন্যকে পুশ করবে তার সেরাটা দেওয়ার জন্য। আর যখন একজন বা যে কোনো ইকোনমিক স্টেক হোল্ডার তার সেরাটা দেয় ইকোনমিতে, ও তার ওই কর্ম থেকে ইকোনমি লাভবান হয়। এরপরে আমরা বললাম যে ফ্রি মার্কেট। ফ্রি মার্কেট ফ্রি মার্কেটটা আমরা বিস্তারিত দেখেছিলাম। ফ্রি মার্কেট বলতে আমরা এমন একটা সিচুয়েশন বুঝাই যেখানে কোনো রকম মনোপলি থাকবে না। মনোপলি শব্দের সাথে আমরা পরিচিত, আপনারা ক্লাসে বলছিলাম। মনোপলি শব্দটার সাথে কি আপনারা পরিচিত? আমার কথা কি শোনা যায়? ইয়েস স্যার। মনোপলি শব্দ নিয়ে ক্লাসটা আমি বলছি। মনোপলি শব্দ দ্বারা ইয়েস স্যার। কি বলেছিলাম? মনোপলি শব্দটাকে আমরা অনেকটা এইভাবে বলতে পারি ওয়ান ম্যান গেম। এখন মানে ওয়ান ম্যান গেম বলতে একজনই আছে যে এই প্রোডাক্টটা উৎপাদন করে এবং সে যে পরিমাণ আপনাকে দিবে আপনি ওই পরিমাণ নিতে বাধ্য, যে দামে উনি বিক্রি করবে আপনি সেই দামে কিনতে বাধ্য। বাংলাদেশে কয়েকটা জিনিস বলেন যেটা মনোপলি আছে, দু একটা জিনিসের নাম বলেন যেখানে আপনি 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 দরদাম করতে পারেন না, সে আপনাকে যাই দিবে আপনি তাই নিতে হবে। এরকম কোন মার্কেটে আছে বলেন তো? কোন প্রোডাক্টের ক্ষেত্রে আছে বলতে পারবেন কেউ? একটা প্রোডাক্টের নাম বলেন যেটাতে মনোপলি আছে। স্যার ইলেকট্রিসিটি। হ্যাঁ, ইলেকট্রিসিটি। তারপরে তারপরে পানি। গ্যাস, ওয়াটার, তারপরে এডুকেশন, তারপরে স্যার গ্যাস।
স্যার এয়ারপোর্টের যে ইয়েগুলো আছে। এয়ারপোর্টে কি এয়ারফেয়ার জি স্যার। বা আমার ট্রান্সপোর্টেশনের মধ্যে এয়ারফেয়ার বা আমরা বলতে পারি রেল ট্রান্সপোর্টেশন, তাই না? এখানে কি হয়, এখানে বিষয়টা হয় যে উনি যে প্রাইসটা নির্ধারণ করেন ওই প্রাইসে আপনাকে ওনার সেবাটা নিতে হয়, এর বাইরে আপনার কোনো অধিকার নেই। এখন দেখেন বাংলাদেশের যে বেসিক একটা হিউম্যানের যে বেসিক নেসেসিটি আছে, যেমন ধরেন আপনার শিক্ষা, পানি, বিদ্যুৎ, গ্যাস সবগুলোর মধ্যে কিন্তু মনোপলি আছে, আছে না? সো আপনি কি বলতে পারেন একটা স্বাধীন দেশে আপনি ইকোনমিক্যালি স্বাধীন? পারেন? না। আচ্ছা, আপনি তাহলে কখন স্বাধীন হন? মানে যদি একটা মার্কেটকে ফ্রি মার্কেট হইতে হলে কখন হইতে, মানে মনোপলি থাকা যাবে না, তাহলে কি থাকতে হবে? কম্পিটিশন থাকা লাগবে, তাই না? এখন কম্পিটিশন থাকলে কি হয় আমাকে একটু বলেন তো। প্রাইস কমে। আচ্ছা, আমরা এখানে একটু আসি, এই স্লাইডে আসি। আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম যে এরকম ভাবে এক্সাম্পল দিয়েছিলাম না, যে আমি ট্রান্সপোর্টেশন দিয়ে বা আমি বাস ট্রান্সপোর্টেশন দিয়ে আমি ঢাকা যেতে চাই, সিটি যেহেতু ঢাকা। এখন ঢাকা যেতে গেলে এখন আমার এখানে বিভিন্ন রকম অপশন আছে, আমি এসি নন এসি করতে পারি, আমি আবার এসির মধ্যে আবার ক্লাসিফাই করতে পারি, কিছু একদম হাই ক্লাস, কিছু লো ক্লাস, কিছু মিডল ক্লাস, আবার নন এসির মধ্যে কিছু হাই ক্লাস, কিছু মিডল ক্লাস, কিছু লো ক্লাস। আমার অ্যাফোর্ডেবিলিটি অনুযায়ী আমি আমার সেবাটা এই মার্কেটে নিতে পারবো, ঠিক আছে না? কিন্তু আপনার অ্যাফোর্ডেবিলিটি আপনার যাইতে হোক, আপনার অ্যাফোর্ডেবিলিটি যে লেভেলের হোক না কেন, আপনি এখানে কোনো ক্লাস করতে পারবেন রেলে? নাকি ওরা যে দামটা নির্ধারণ করে দিবে সেটাই আপনাকে পে করতে হবে? সেটাই পে করতে হবে। তাহলে আপনার ফ্রিডম, যে ইকোনমিক যে ফ্রিডম, যে আমার যতটুকু সামর্থ্য আছে আমি ওটাই ব্যবহার করব, বা এই যে একটা যে সেন্স অফ ফ্রিডম, এটা কোথায় আছে, কোন মার্কেটে আছে? রেলে আছে নাকি বাসে আছে? বাসে। এবার বলেন কম্পিটিশন কোথায় আছে? যে একজন না, এখানে অনেকজন সেলার আছে বাসে। বাসে। তাহলে রেলে কি আছে? রেলে মনোপলি আছে। আর এখানে কি আছে? এখানে কম্পিটিশন আছে। তাহলে যেখানে কম্পিটিশন আছে সেখানে সেটা আমরা বলতেছি ফ্রি। এখন ফ্রি হলে লাভ কি হচ্ছে বলেন তো? ফ্রি হলে লাভ হচ্ছে না, একটা মানুষ, সাপোজ একটা মানুষের ইকোনমিক এবিলিটি হচ্ছে 500 টাকা পে করা, এখন রেল টিকিট হচ্ছে ধরেন 550 টাকা। এখন এখানে কিন্তু ওর কাছে অপশন আছে, 500 টাকা আছে, 600 টাকা আছে, 400 টাকা আছে। তার কাছে এখানে অপশন A1 আছে, অপশন 2 আছে, অপশন 3 আছে, সে যে কোনো একটা নিতে পারবে। কিন্তু এখানে কি তার কাছে অপশন 1 2 3 আছে? এই রেলে না। অপশন নেই। অপশনটা কখন থাকে না? যখন মার্কেটে কম্পিটিশন থাকে না, বা কম্পিটিশন যখন থাকে না তখন আমরা বলি ফ্রি মার্কেট না এটা। আর যখন কম্পিটিশন থাকে তখন আমরা বলি যে এটা ফ্রি মার্কেট। মানে সব দিক দিয়ে লাভ হয়। এখন আমাকে বলেন নিচের দুটোর মধ্যে কোনটা ফ্রি মার্কেট, কোনটা মনোপলি মার্কেট? মনোপলি হচ্ছে কি বিদ্যুতেরটা, হ্যাঁ, আর মোবাইলটা হচ্ছে কি free। মোবাইলটা ফ্রি। এখন মোবাইলটা ফ্রি মার্কেট যে কি মানুষের লাভ হয় এখানে ফ্রি মার্কেট হওয়াতে? হ্যাঁ স্যার। হ্যাঁ হয়। কিরকম লাভ হয় আমাকে আনসার করেন তো। স্যার একটা দাম হলে আরেকটাতে সস্তা কিনতে পারে, বা কোন একটা ওখানে দরদামের সুযোগ থাকে, বা মানে ফ্লেক্সিবিলিটি থাকে, স্বাধীনতা। হ্যাঁ, মানে Reasonable price যার ইকোনমিক এবিলিটি অনুযায়ী, ইচ্ছা অনুযায়ী সে কি করতে পারে?
কিনতে পারে। কিনতে পারে। আর যদি মনোপলি হয় ওই মার্কেটে আপনি কি করতে পারেন, আপনার কোনো সে নাই, আপনাকে যেভাবে দিবে আপনি সেভাবে খেতে হবে। অনেক সময় যে বাচ্চাকাল আপনাদেরকে আপনার আম্মুরা বলতো না যে এটাই খাইতে হবে তোরা আজকে, নাহলে মায়ের, অনেকটা সিচুয়েশনটা হচ্ছে এরকম। ঠিক আছে, আচ্ছা, এটা গেল প্রথম ক্রাইটেরিয়া, ফ্রি মার্কেট হওয়ার প্রথম ক্রাইটেরিয়া। আরেকটা কারণে ফ্রি মার্কেট না না হইতে পারে, সেটা হচ্ছে কি আননেসেসারি গভর্নমেন্ট রেগুলেশন। এখন যদি আমরা এটাকে একটু জাস্টিফাই করতে চাই তাহলে আমরা একটা এক্সাম্পল দেখতে পারি, সেটা হচ্ছে বাংলাদেশের গাড়ি মার্কেটটা। বাংলাদেশের গাড়ি মার্কেটে কোনো একটা গাড়ি যদি আমি কিনতে যাই, তা ওই গাড়িটার অ্যাকচুয়াল কস্ট হচ্ছে ধরেন হাইপোথেটিক্যালি একটা ভ্যালু হচ্ছে 17,000 টাকা বা ডলার। তো এটা 17,000 হলে এটার নিয়ার অ্যাবাউট আপনার ধরেন 20 লাখ। এখন এই গাড়িটা যখন বাংলাদেশে আনবেন, আনার পর বিভিন্ন ভাবে আপনাকে ট্যাক্স দিয়ে এই গাড়িটার দাম আরো কত বাড়ানো হবে, আরো ধরেন 33,000 ডলার বাড়ানো হবে। তার মানে 35 লাখ, সাপোজ হাইপোথেটিক্যালি 35 লাখ, অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 20 লাখ, আবার আপনাকে এডিশনাল টাকা দিতে হচ্ছে আপনার 35 লাখ। তার মানে টোটাল আপনাকে প্রায় অলমোস্ট 55 লক্ষ টাকা একটা গাড়ির জন্য ব্যয় করা লাগতেছে, যেটা গাড়ির দামের মোর দেন ডাবল। ঠিক আছে, এখন এটা এই এই বিষয়টা, এই যে রেগুলেশন আছে, আমাকে এই রেগুলেশন কি আমাকে ইম্পোর্ট ডিউটি দিতে হবে, আমাকে সাপ্লিমেন্টারি ডিউটি দিতে হবে, আমাকে ভ্যাট দিতে হবে, আমাকে অ্যাডভান্স ইনকাম দিতে হবে, আমাকে অ্যাডভান্স ট্রেড ভ্যাট দিতে হবে। এই যে রেগুলেশনটা আছে, এই কারণে বাংলাদেশের গাড়িটা অনেক বেশি কস্টলি। আর এই কস্টলি হওয়ার কারণে বাংলাদেশের একটা গাড়ি মার্কেটটা কোনোভাবেই লোকালি হচ্ছে না, লোকালি এস্টাবলিশ হচ্ছে না। এটা একটা বিষয়। প্রডিউসারের পক্ষ থেকে কনজিউমাররা, বাংলাদেশের যারা একটু মিডল ইনকামদারি আছে বা অ্যাবভ মিডল ইনকামদারি আছে, তারা কিন্তু আর মানে এই যে কস্টলি হওয়ার কারণে ওই গাড়িটা অ্যাফোর্ড করতে পারতেছে না। এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি আমি, 55 লাখ অবস্থায় গাড়ির ডিমান্ড বেশি বাংলাদেশে হবে নাকি 20 লাখ হলে গাড়ির ডিমান্ড বাংলাদেশে বেশি হবে? 20 লাখ হলে তাহলে বেশি হওয়া মানে কি, অনেকগুলো মানুষ গাড়ি ব্যবহার করতে ইচ্ছুক হবে, তাই না? কিন্তু এই যে আমাদের বাংলাদেশে এত গাড়ি হচ্ছে না কেন? এটা কি মানে কি বাংলাদেশের মানুষ এফোর্ড করতেছে পারতেছে না এটার কারণে, নাকি বাংলাদেশে ব্যাড ট্যাক্সের পরিমাণ বেশি এটার কারণে? ব্যাড ট্যাক্স। তার মানে এই যে রেগুলেশনের কারণে মানুষ বাধ্য হয়ে কোন একটা প্রোডাক্ট কিনতে পারতেছে না, বা মানুষ মানে কোনো না কোনো ভাবে এই জিনিসটা, এই সেবাটা পেতে পারতেছে না। তাহলে কি এই মার্কেটটা কি ফ্রি মার্কেট? না, এই মার্কেটটা ফ্রি মার্কেট না। সো এই দুটো বিষয় যখন থাকবে না একটা মার্কেটে, যে এই মার্কেটে কোনো একজন ব্যক্তি নাই, যে একজনই সাপ্লাই করতেছে, উনি যেমন প্রাইস দিচ্ছে ওরকমই কি করতেছে, প্রাইস কিনতে হচ্ছে, এই জিনিসটা থাকবে না। তার মানে থাকবে কি কম্পিটিশন। আর গভর্নমেন্টের যে মাঝে হুটহাট রেগুলেশন হয়, এই জিনিসটা থাকবে না, তাহলে মার্কেটটা ফ্রি হবে। বর্তমানে মনে হয় গভর্নমেন্ট একটা রেগুলেশন করছে যে 2 লিটার শুধু মানে তেল দেওয়া হবে হুন্ডাদেরকে, বাইকদেরকে। এখন বাইকেরা কি করতেছে, ফোর্সফুলি যার 5 লিটার লাগতেছে সে এখন 2 লিটার কিনতে বাধ্য হচ্ছে, কিন্তু তার কি 5 লিটার কেনার ক্ষমতা নাই? আছে না, ক্ষমতা আছে, কিন্তু সে কিনতে পারতেছে না। কেন? রেগুলেশন সেট করি রেগুলেশন সেট করার কারণে। এখন সে কি এখানে ফ্রি? না, ফ্রি না। এখন যদি কালে গভর্নমেন্ট বলে যে ঠিক আছে অকটেন বা যে গ্যাস যেগুলো গ্যাস 10% বাড়াই দাও, এখন মানুষের কি কোনো সে থাকবে? না কেন থাকবে না? কারণ ওই মার্কেটে মানুষের অল্টারনেটিভ কিছু নাই, মানুষকে ওইখান থেকে কিনতে হবে, ওদের থেকে কিনতে হবে। ঠিক আছে, বুঝে গেছে? আচ্ছা, এবার আপনাকে একটা কথা বলি, আমরা একটু আরেকটু আমরা আলোচনা করি। এখানে একটা ওয়ার্ড আছে, প্রাইস সিটিং বা মনোপলি। এখন যে আপনার বিদ্যুৎ, গ্যাস, ওরা কি নিজেরা প্রাইস নির্ধারণ করে না?
ওরা নিজেরা প্রাইস নির্ধারণ করে, তাই তো? জি স্যার। এবার আপনি আমাকে বলেন তো, আপনারা যখন হকারে যান, হকারের টি শার্ট প্যান্ট যখন কিনেন, টি শার্ট বা আপনারা শার্ট যখন কিনেন, তখন ওরা কি আগে থেকে প্রাইস নির্ধারণ করে রাখতে পারে নাকি নেগোসিয়েশন করে প্রাইস নির্ধারিত হয়? নেগোসিয়েশন করে। যখন নেগোসিয়েশন করে প্রাইস নির্ধারিত হবে তখন আমরা বলবো যে, যখন নেগোসিয়েশন করার ক্ষমতা থাকবে তখন আমরা বলবো যে ফ্রি মার্কেট। আর যখন আপনার নেগোসিয়েশন করার ক্ষমতা থাকবে না, আপনি বাধ্য হয়ে কোনো একটা প্রাইস পে করছেন, তখন আপনার এটা হচ্ছে কি মনোপলি। ইলিন স্যার, ইলিন। হ্যাঁ, মনোপলি। ঠিক আছে। এখন ফ্রি মার্কেট না থাকলে জনগণ যে প্রাইসটা নির্ধারণ করা থাকে, জনগণের অ্যাফোর্ডেবিলিটি থাকুক আর না থাকুক, ওই সার্ভিসটা বা ওই প্রোডাক্টটা কিনতে হলে তাকে তাকে ওই দামটাই পে করতে হবে। ঠিক আছে। আচ্ছা, জি স্যার। আরেকটা কথা বলি এখন। বর্তমানে বাংলাদেশে যে গাড়ি মার্কেটটা নেই বা গাড়ি মার্কেটটা ছোট, এটার কারণে বাংলাদেশে গাড়ি নিয়ে কাজ করার মতো ছেলে পেলে নাই যারা টেকনিক্যাল সাপোর্ট দিতে পারবে। রাখো স্যার। আছে না? মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছে না? আচ্ছা, এরা কি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং। অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং আছে, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং আছে। এখন এই লোকগুলো, এগুলো আমাদের জন্য রিসোর্স না? হ্যাঁ। এখন আমাদের যে এই ইন্ডাস্ট্রিটা নাই, এটার কারণে এই লোকগুলো কি বাংলাদেশে থাকতেছে আর বেশি দিন? চলে যাচ্ছে স্যার। ওরা অ্যাব্রডে চলে যাচ্ছে। তাহলে আপনার যে, আমাদের তো আমরা বলি ইকোনমিতে রিসোর্স এমনি সীমিত, এখন এই রেস্ট্রিকশনের কারণে একটা ইন্ডাস্ট্রি নাই, ইন্ডাস্ট্রি কার না থাকার কারণে আমাদের কি রিসোর্স কি ড্রেন হচ্ছে না? হ্যাঁ স্যার, অনেক। রিসোর্স ড্রেন হচ্ছে। তাহলে ইকোনমি কিন্তু অনেক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই লোকগুলো যদি বাংলাদেশে থাকতো, তারা তাদের নিজের তারা একটা হয়তো বা নিজস্ব কি কোম্পানি দিত বা নিজস্ব কোনো একটা কোম্পানিতে জব করতো, দেশের ইনকাম করতো, দেশে এটা খরচ করতো, এটা ইকোনমির জন্য লাভ হইতো না? কিভাবে ধরেন আপনার একটা ইঞ্জিনিয়ার দেশে থাকলো, সে দেশের কোনো একটা কোম্পানিতে জব করলো, তাহলে তার আমাদের ইকোনমির জন্য একটা লেবার প্লাস হইছে, তাই না? তার একটা মান্থলি ইনকাম আছে, আয় আছে না একটা? সে এই আয়টা বাংলাদেশের বিভিন্ন জনের কাছে খরচ করবে না? বিভিন্ন জনের কাছে খরচ করবে, সে তার টাকা বিদেশে বিদেশে খরচা করে দিবে না? করে দিবে? না, না স্যার।